নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং কবিতাটির বিষয়বস্তু সম্পর্কেও আলোচনা করব। তাই তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আগে আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটির উৎস সম্পর্কে জানি। এই খেয়া কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের ১৩ সংখ্যক কবিতা। কবিতাটি ১৮৯৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এবার কবিতাটির পূর্ব কথা একটু জানি। জমিদারির কাজ দেখাশোনার জন্য মাঝে মাঝে বোটে করে নদীবক্ষে ঘুরে বেড়ানোর সময় নদী তীরবর্তী গ্রামের মানুষজনের সহজ সাধারণ জীবনের যে ছাপ ফেলেছিল কবির অন্তরে, তারই প্রেক্ষাপটে কবি খেয়া নামক কবিতাটি রচনা করেছেন। এবার আমরা কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু জানি। খেয়া শব্দটির অর্থ হলো জলযানের দ্বারা নদী বা খাল পারাপার করা। এই খেয়া কবিতাটি একটি রূপক আশ্রিত কবিতা। নদীমাতৃক বাংলাদেশে খেয়া নৌকো দুটি গ্রামের মধ্যে ক্রমাগত যোগসূত্র স্থাপন করে চলে। কবির কাছে এই খেয়া শুধুমাত্র পারাপারের মাধ্যম নয়, এই খেয়া মানুষের জীবনের বহমানতার প্রতীক রূপে গড়ে উঠেছে। পৃথিবীতে নানান সভ্যতার উত্থান পতন ঘটে, রক্তক্ষয় সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে নতুন নতুন ইতিহাস। কালের পর কাল এভাবেই পৃথিবীর বুকে জীবন প্রবাহ বয়ে চলে, কিন্তু গ্রামীণ জীবন খেয়া পারাপার ও শান্ত জীবন যাপন চিরপ্রবাহমান নদীর স্রোতের মতোই চিরকালীন হয়ে চলে। এই খেয়া কবিতাটিতে কবি একদিকে দ্বন্দ্ব সংঘাতময় রক্তাক্ত পৃথিবী আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মানবিক সম্পর্ক মাখা পল্লী জীবনের ছবি পাশাপাশি তুলে ধরেছেন। কোনো এক নাম না জানা নদীর দুই পাড়ের দুই গ্রাম সারা বাংলার পল্লী জীবনের প্রতিনিধিত্ব করছে এই কবিতায়। নদী পারাপারের নৌকাটি যেন দুপাশের দুটি গ্রামের মানুষকে আত্মীয়তার বন্ধনে বেঁধেছে। নিত্যদিন খেয়া নৌকায় নদী পারাপার করার সূত্রে দুপাড়ের মানুষগুলির মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। অন্যদিকে নাগরিক সমাজ সবসময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত এবং রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত থাকে। সেখানে সবসময় চলে ক্ষমতা দখলের লড়াই, এক সাম্রাজ্যের পতনে আরেক সাম্রাজ্যের উত্থান ঘটে। তথাকথিত সভ্যতার অগ্রগতিতে মানুষের জীবনযাত্রার যেমন উন্নতি হয়, তেমন তা ডেকে আনে সমাজ এবং পরিবেশের ধ্বংসকেও। তাই কবি বলেছেন, সভ্যতার উন্নতিতে বিষ এবং অমৃত দুই উঠে আসে। নাগরিক জীবনের এই উত্থান পতনে পল্লী গ্রামের জীবন কিন্তু এতটুকু আন্দোলিত হয় না। আবহমান কাল ধরে তাদের জীবনযাত্রা একইভাবে বয়ে চলে। মানুষে মানুষে নিবিড় সম্পর্কই গ্রামের জীবনযাত্রার মূল ভিত্তি। খেয়া নৌকা তাদের এই সম্পর্কের সূত্র। এবার আমরা মূল কবিতায় আসি। খেয়া নৌকো পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। খেয়া নৌকো কথাটির অর্থ হলো নদী পারাপারের নৌকো। কোথায় পারাপার করে? নদীর স্রোতে, নদীর জলে পারাপার করে। তোমরা মনে ভাবো যে একটা নদী মাঝখানে আছে, দুপাশে দুটো গ্রাম আছে, সে দুপাশের গ্রামের মানুষজন একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় এই খেয়া নৌকো সাহায্যে যাতায়াত করে। তাদের প্রত্যেক দিনের জীবনযাপন এবং দৈনন্দিন কাজে তাদের বেরোতে হয়, তাদের এই যাতায়াতের মাধ্যম হলো খেয়া নৌকো। কারণ মাঝখানে নদীপথই তাদের দুজনকে আলাদা করে রেখেছে, দুটি গ্রামকে। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কেউ বা যাচ্ছে ঘরে, কেউ বা আসছে ঘর থেকে অন্য জায়গায় যাবে কাজের সন্ধানে। অর্থাৎ এই নদীটির মধ্যে দিয়ে, অর্থাৎ এই নদীটিকে আশ্রয় করেই তাদের জীবনযাপন। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। দুই তীরে দুই গ্রাম, অর্থাৎ এই নদীর দু তীরে দুপাশে দুটো গ্রাম আছে, তাদের জানাশোনাও আছে। এক গ্রামের মানুষ আরেক গ্রামের মানুষকে ভাতৃসম চেনে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
যাতায়াত করে এই খেয়া নৌকো দিয়ে নদী পারাপার করে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। আবার অন্যদিকে কবি দেখিয়েছেন যে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত মারামারি, কত হিংসা, কত বিদ্বেষ আছে, তাতে কত সর্বনাশ হচ্ছে, কত মানুষের প্রাণ যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ইতিহাস কিন্তু তার নতুন নতুন করে ইতিহাস তৈরি করছে, সময়ের সাথে সাথে নতুন নতুন ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর কত টুটে। এই ধ্বংসের মাঝে, এই রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে। যেমন প্রবল গতিতে জলোচ্ছ্বাস হলে জলের ফেনা উৎপন্ন হয়, তেমনি এত রক্ত প্রবাহিত হয় এই যুদ্ধ হলে, দাঙ্গা হলে, মারামারি হলে, তাতে করে যেন রক্তগুলো ফেনার মতো ফেনাইয়া উঠে। সোনার মুকুট কত ফুটে আর টুটে, অর্থাৎ কেউ বা রাজত্ব ফিরে পায়, নতুন রাজত্ব পায়, কেউ বা তার রাজত্ব হারায়। কারুর মাথায় মুকুট ওঠে, কারুর মাথা থেকে মুকুট নেমে যায়। অর্থাৎ এখানে কবি দেখিয়েছেন সাম্রাজ্য দখলের বা সাম্রাজ্য বিস্তারের যে যুদ্ধ হানাহানির ঘটনা, তা কবি এখানে ফুটিয়ে তুলেছেন। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। সভ্যতার অর্থাৎ প্রাচীন, মধ্য এবং আধুনিক এই সভ্যতার নব নব কত তৃষ্ণা ও ক্ষুধা। এই নতুন নতুন সভ্যতার যুগে মানুষ নতুন নতুন ভাবে তাদের চাহিদাকে বৃদ্ধি করেছে, তাদের চাহিদার বৃদ্ধি ঘটেছে, তাদের চাওয়া পাওয়া বেড়েছে, নতুন নতুন তাই তৃষ্ণা ক্ষুধার জন্ম হয়েছে। উঠে কত হলাহল, উঠে কত সুধা, অর্থাৎ এই যে নতুন নতুন তৃষ্ণা ক্ষুধা, এই গড়া এবং ভাঙার খেলায় কি হয়েছে, কত হলাহল অর্থাৎ কত বিষ উঠেছে, আবার সুধা অর্থাৎ কত অমৃতও উঠেছে, অর্থাৎ কত খারাপও হয়েছে, কত ভালোও হয়েছে। শুধু হেথা দুই তীরে কে বা জানে নাম, শুধু এখানে দুই তীরে অর্থাৎ নদীর দুপাড়ে কে বা কার নাম জানে। দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, দোহা মানে দুজনে, দুজনেই অর্থাৎ দুটি গ্রাম দুই দিকে যেন তাকিয়ে আছে, শুধু মাঝখানে নদী তাদের বিচ্ছেদ ঘটিয়েছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই খেয়া চিরদিন অনন্তকাল চলতে থাকে নদীর স্রোতে, কেউ বা ঘরে ফেরে, কেউ বা ঘর থেকে বাইরে যায় কাজের জন্য। অর্থাৎ কবি এখানে মানুষের জীবনকে এই খেয়া নৌকোর সাথে তুলনা করেছেন। যেমন আমাদের জীবনে জন্ম আছে এবং মৃত্যুও আছে, তার মাঝখানের যে সময়টা সেটা যেন নদীর মতো প্রবাহিত হয়ে চলেছে, সময়ের সাথে সাথে কত উত্থান পতন ঘটছে, কত নতুন মানুষের আনাগোনা হচ্ছে, কত নতুন নতুন সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, তাতে করে কত হিংসার জন্ম নিচ্ছে, কত আবার প্রেম মধুরতার জন্ম দিচ্ছে। এই মানুষের জীবনের যে ওঠা পড়া, মানুষের জীবনের শুরু থেকে যে শেষ পর্যন্ত ঘটনাগুলোকে কবি এখানে খেয়া নৌকোর সাথে তুলনা করে রূপক হিসেবে ব্যবহার করে দেখাতে চেয়েছেন। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।